ওয়েলকাম টু মাই চ্যানেল সৈকত অফ বিটপ্লেস এক্সপ্লোরার। এই পর্বে থাকছে জলদাপাড়া ন্যাশনাল পার্কে এলিফ্যান্ট সাফারি। এলিফ্যান্ট সাফারিতে আমাদের গাইড দাদা যিনি ছিলেন তিনি ছিলেন অভিজ্ঞতায় ভরপুর। জঙ্গল এবং বন্য প্রাণ সম্পর্কে প্রচুর গল্প আমাদের এই যাত্রাপথে উনি শেয়ার করেছেন। সেগুলি শুনতে হলে জানতে হলে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবেন। যারা জঙ্গল ভালোবাসে তাদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যায়। আমাদের সকাল 7:30টার স্লটে এলিফ্যান্ট সাফারি বুক করা ছিল, আর আগের দিন যে পাস করিয়েছিলাম সেখানে বলে দিয়েছিল 6:45টার মধ্যে জলদাপাড়া গেটে রিপোর্ট করতে। সেই জন্য আমরা সকাল 6:25-এর মধ্যেই বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে জলদাপাড়া গেটের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠে একটু বাঁদিকে গেলেই জলদাপাড়া গেট। আমরা এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এই ডান দিকে এখানে টিকিটটা গাড়ির পাসটা দেখিয়ে পারমিশন নিতে হয় ভেতরে প্রবেশ করার। এখান থেকেই একজন গাইডকে প্রোভাইড করবে। গাইড এলে আমরা গাড়ি নিয়ে হলংয়ে, যেখান থেকে আমাদের এলিফ্যান্ট সাফারি স্টার্ট হবে, সেই পয়েন্টে প্রবেশ করব। দেখা যাক আজকে কপাল কেমন থাকে, কোনো অ্যানিম্যাল সাইটিং হয় কি না। তাহলে অ্যানিম্যাল সাইটিং হচ্ছে কি না, এলিফ্যান্ট সাফারি কেমন হলো সেটা দেখবার জন্য আপনারা সঙ্গে থাকুন। আমাদের গাইড দাদা এসে গেছেন, ওনাকে নিয়ে আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। আমাদের গাইড দাদার জঙ্গল এবং বন্যপ্রাণ সম্পর্কে প্রচুর জ্ঞান ছিল এবং আমাদের সাথে চলতে চলতে উনি জঙ্গল এবং বন্যপ্রাণ নিয়ে আমাদের প্রচুর গল্প শুনিয়েছেন। সেই গল্পের বেশিরভাগটাই আমি এই ভিডিওতে রেখেছি, তাই জঙ্গল যারা ভালোবাসেন তারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন। ছেড়ে দিয়ে চলে যায়, গাছ এনে ফেলে দিয়েছে, দেখলেন? মানে ইলেকট্রিক ফেন্সিং ছিল। হ্যাঁ, ও আগে ফেলেছে তারপরে গেছে, মানে ওরা গিয়ে অভ্যস্ত হয়ে গেছে। এবার ডাইরেক্ট সুর দিয়ে টাচ করবে না, একটা গাছ এনে ফেলে দেবে। জীবজন্তু দেখাটা মুশকিল হয়ে যায়, কিন্তু এদের উপদ্রবগুলো দেখা যায়। সেই দেখা তো কপালের ব্যাপার। চান্স তো থাকে ম্যাডাম, সকালবেলায় আর বিকেলবেলায় ভালো চান্স, কিন্তু লাখ এটা দেখেন। এখন কিছুদিন থেকে কি হচ্ছে, সকাল যে ফার্স্ট ট্রিপ সাফারি, কার সাফারি বলুন, এলিফ্যান্ট রাইডিং বলুন, কিছুদিন থেকে গন্ডার পাওয়াই যাচ্ছে না ফার্স্ট ট্রিপে। আর 1.5টার ট্রিপে দুপুরবেলায় কিছু পাওয়া না পাওয়া যাওয়ার কথা, এখন 1.5টা ট্রিপে বাইসন গন্ডার ভালো সাইডিং হচ্ছে। এই মোটামুটি সপ্তাহখানেক হলো। কালকে সকালে ফরেনার গ্রুপ আসছিল 4 গাড়ি ফার্স্ট ট্রিপে। খুব খোঁজাখুঁজি করলাম, 7:30, এখানে চেক আউট টাইম ভেতরেই 7:30 বাজে, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। সেকেন্ড ট্রিপে দুপুরবেলায়, মানে দুপুরবেলার মতো রোদ উঠে গেছে আর কি, একদম রাস্তার ধারে গন্ডার পাওয়া। জঙ্গল পুরোপুরি লাখ, বলা মুশকিল। অনেক সময় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতির দল এমনভাবে গাড়ি আটকে যায়। অনেকবার আমি এরকম হয়েছে যে হাতির দল রাস্তায় গাড়ি আটকে দিয়েছে, হাজব্যান্ড ওয়াইফ দুজন, একটাই গাড়ি নিয়ে যাচ্ছি, 15-20 মিনিট হাতি এমনভাবে আটকে দিয়েছে, শেষে এই পাশেও হাতি, এই পাশেও হাতি। ওখানে গিয়ে ভয়ে, এখানকার ভয়ে ওখানে গিয়ে হাতিকে নমস্কার দিয়ে তারা রিটার্ন এসছে, হাতি পিঠে আর ওঠেনি। হলং এইটা তো পুড়ে গেল, এখনো ওটা কি রেডি করার কিছু কথাবার্তা চলছে না? ওটা অনেক জটিল আছে স্যার, কারণ হচ্ছে হলং বাংলো যেটা ছিল আজ থেকে প্রায় 50-55 বছর পুরনো ছিল, তো এই সময়টাই হচ্ছে এই জঙ্গল ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার হয়নি, তখন এটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ছিল।
তো সেই সময় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতরে একটা রিসোর্ট বানানো ফরেস্ট অফিসারদের রেস্টের জন্য ছিল, সেটা ট্যুরিস্টের জন্য ছিল না। তারপরে আস্তে 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 সেটা ট্যুরিস্টের জন্য হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে ন্যাশনাল পার্কের অনেক নিয়ম আছে। ন্যাশনাল পার্কের ভেতরে কখনো ওরকম রেস্টুরেন্ট হয় না, আগুন জ্বালানো নিষিদ্ধ, ন্যাশনাল পার্ক থেকে কোনো কিছু নেওয়ার নিষিদ্ধ, এবং আমরা এমন কিছু ঢুকছি না, এই ঢোকাটাও আইনত দণ্ডনীয়। কিন্তু এগুলো নেচার এডুকেশনের জন্য অ্যালাউ করা। এখন হলংবাংলোর ভেতরে হবে কি হবে না আদৌ সন্দেহ আছে। হ্যাঁ, অফিসাররা তো বলে দেয়, হ্যাঁ অফিসাররা বলে দেয় যে হ্যাঁ আমরা চেষ্টা করছি, হয়ে যাবে হয়তো। তো এটাই আছে, কিন্তু এবার সরকার যদি ইচ্ছা করে অনেক কিছুই করতে পারে। রিজার্ভ ফরেস্ট, হ্যাঁ, এবার জীবজন্তুর প্রচুর ভূমিকা আছে। এটাও রিজার্ভ ফরেস্টই থেকে যেত চিরকাল যদি আমাদের এখানটা গন্ডার স্পেসিসটা না থাকতো। কারণ সারা পৃথিবীর মধ্যে গন্ডার, ওয়ান অন রাইনোসরাস যেটা, হ্যাঁ, কারণ এই জঙ্গলে গন্ডার পাওয়া যায় সারা পৃথিবীর মধ্যে, এটা দ্বিতীয় নাম্বারে। তো গন্ডারটাকে এখানকার লোকাল লোকেরা বাঁচিয়ে রেখেছিল বলে আজকে এটা ন্যাশনাল পার্ক হলো 216.5 স্কোয়ার কিলোমিটার নিয়ে। এই বন জঙ্গল কিন্তু এখন সুরক্ষিত। কিন্তু বাকি যেরকম এই যে সাউথ খয়েরবাড়ির জঙ্গল আছে, বক্সাতেও কিছু আছে রিজার্ভ ফরেস্ট, ওগুলো হচ্ছে রিজার্ভ ফরেস্ট। ওগুলো সরকারি ইচ্ছা মতন যখন তখন মানে জিনিসপত্র এদিক ওদিক করতে পারে। কিন্তু সেখানেও যদি কোনো রকমের অ্যানিমেলস বা হাতির দল গন্ডার গিয়ে থাকা শুরু করে যায়, তাহলে কিন্তু দেখবেন সেটাও ন্যাশনাল পার্ক হয়ে যাবে, সেটাই ভালো হয়ে যাবে। তার জন্য জীবজন্তুর টাইমটা লিখে রাখলাম, লোকেশনটাও লিখে রাখলাম যে 10টার সময় আমি এখানটা একটা গন্ডার দেখতে পেলাম। অনেক দূরে আপনি আরেকটা গন্ডার দেখতে পেলেন, ওরও কান ছেঁড়া আছে, কিন্তু আপনিও সেটা 10টার সময় দেখতে পেলেন। হ্যাঁ, তার মানে এটা দুটো আলাদা। এবার সে যদি দেখা গেল 10টা বেজে 10 মিনিটে দেখেছে, তার মানে এই গন্ডারটা ঘুরে ফিরে ওখানটায় পৌঁছেছে, সেটা আমাদের কাউন্টিং এর মধ্যে হয় না। তো মোটামুটি অনুমান ভিত্তিক আইডিয়া 292 প্লাস, মানে বেশি আছে কম নেই। গন্ডারের ক্ষেত্রে কাউন্টিংটা মোটামুটি আমাদের জলদাপাড়াতেই হয়, আর হাতির কাউন্টিংটা কিন্তু আমাদের জলদাপাড়ায়, গরুমারায় মিলে এরকম হয় না, টোটাল ডুয়ার্স জুড়ে হয় হাতির কাউন্টিংটা। কারণ হাতি হচ্ছে মাইগ্রেটরি, মানে ও তো জঙ্গল বিভিন্ন জায়গায়। হ্যাঁ, কালকেই আমরা ওই সিকিয়াজোড়া থেকে ফেরার সময় 7খানা হাতি দেখলাম নদীতে জল খাচ্ছে, ব্রিজের উপর থেকে দেখলাম। হ্যাঁ, হাতির দলগুলো নিজের মধ্যে থাকে, ওদের যদি ভালো লাগে দেখতে, ওদের অসম্ভব টিউনিং আছে বলে মনে হলো। প্রচুর টিউনিং আছে এবং ওদের অনুশাসন আছে ম্যাডাম, ওদের মধ্যে অনেক অনুশাসন আছে। হাতির ক্ষেত্রে না আমরা অনেকে এই কথা জানি না, হাতির যে গ্রুপটা থাকে ম্যাক্সিমাম ফিমেল হাতিরাই থাকে ওখানটায় গ্রুপের মধ্যে, মেল হাতি একজন মেল থাকে। এবার সেই মেলটা ওই গ্রুপের হয় না ম্যাডাম, বুঝলেন, অন্য গ্রুপে, সেটা অন্য কোনো গ্রুপ থেকে আগত থাকে। আমাদের ওই গ্রুপটাতে যে মেল থাকবে যখন অ্যাডাল্ট হতে থাকবে তখন সে ছেড়ে দেয় না, তখন সেই গ্রুপের যে ফিমেল হাতি, সব থেকে বড় হাতি, বয়সে বড়, তখন সে তাকে আলাদা করে যায়, যেখানে মা আছে, মাসি আছে, দিদি আছে, বোন আছে, তুমি অন্য গ্রুপে চলে যাও। তো একটা অ্যাডাল্টকে যখন ছেড়ে দেয় তখন এই যে বনবাস যাওয়ার মতো, যে দাদা যাচ্ছে আমিও যাই, ওর পেছনে পেছনে আরো 2-3টে চলে যায় মেলগুলো। তখন দেখবেন ওরা যেদিকে চলে যাচ্ছে এই হাতির গ্রুপ বুঝবে যে ওদিকে আমার ছেলে। ছবিটা নিয়ে সমীরকে ফোনটা পারবে, ছবিটা নিয়ে দাদা তুলে দাও না ছবিটা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ওভারটেক করো তো। ভালো লাগে না, ওরা নিজেদের মধ্যে আছে। এই ঘটনাটা আমিও জানতাম না। এই বছরই আমরা একটা ট্রেনিং অ্যাটেন্ড করেছিলাম, আসাম থেকে এক হাতি বিশেষজ্ঞ এসেছিলেন, ওনার বাড়িতে এখনো হাতি। মানে ওদের ফ্যামিলির মধ্যে আর কোনো যাতে রিলেশন কিছু না হয়, কারণ এটা জানি যে আমাদের মধ্যেও, মানুষের মধ্যেও বেদ পুরাণ অনুসারে ভাই বোনের মধ্যে বিয়ে হয় না, তাদের যদি কোনো সন্তান। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম। আর বর্ষাকালে ময়ূর পেখম তোলে না, ময়ূর পেখম তোলে ব্রিডিং টাইমে ওদের ডিসেম্বরের লাস্ট থেকে নিয়ে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যদি আসেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যদি আসেন 100% শিওর আপনি 4-5টা ময়ূরের পেখম পাবেনই পাবেন। মার্চ, এই 3 মাসের মধ্যে ময়ূরের পেখম মেলা এবং সম্বর হলো, ওই সময়টা প্রচুর দেখা যায়। মে মাসে যখন আসবেন, মে মাসে দেখবেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ময়ূরের পেখম যেখানে সেখানে পড়ে গেছে, কারণ মে মাস থেকে সব পেখম পড়ে যায়। জুন জুলাই মেন বর্ষাকালে ময়ূরের একটা পেখমও থাকে না।
প্রকৃতি সব সাজিয়েছে দেখেন। সেই লম্বা পেখম নিয়ে যদি ও বর্ষাকালেও থাকে, বৃষ্টির জলে ধুয়ে লতপত হয়ে ও পালাতেও পারবে না, যে কোনো মুহূর্তে ওকে শিকার করে খাবে অ্যানিমেলস। অজগর সাপ আছে এখানে, লেপার্ড আছে, ধরে খেয়ে নেবে ঠিক বর্ষার আগে সব পেখম। হ্যাঁ দেন ক্যামেরাটা দেন, এটা কাছেই আছে। আমি ভিডিওটা করতে দাও, আমি ভিডিও করে দিচ্ছি। আস্তে আস্তে আস্তে, কথা না, আস্তে কথা না, কথা না। এখানে যাও, এই যে দেখো, আগে দেখো মেঘ। চলুন স্যার, ওই সামনেটাও আছে তো ভিডিও করে। মামা মোবাইল বাইরে না, মোবাইল বাইরে না, ওই যে সামনে তুমি বাইরে বেরোতে পারবে না এখন। ওই যে দেখো, এখন ওরা পেছন করবে না। হ্যাঁ সেই সময় বুঝতে পারছিস তো, ব্রিডিং সিজন ওর ঠিকই পড়েছে। এই দেখ কি সুন্দর, জুম করে নিতে পারে, জুম করলে ফেটে যাবে। সৈকত চালিয়ে গিয়ে যাচ্ছিস, আমি ছবিটা তুলবো কি করে। ঠিক আছে, মাঝে মাঝে যেটা গত বছর হয়েছিল আমাদের এখানটায়, গন্ডার গাড়ি উল্টে দিয়েছিল। হ্যাঁ ওই, হ্যাঁ সেটাতে অনেক রকমের ফল্ট আছে, টুরিস্টের ফল্ট আছে, ড্রাইভারের ফল্ট আছে। ওই যে দুটো গাড়ি মানে এই যে ম্যাডাম, এই যে বার্কিং ডিয়ার, হ্যাঁ এরকমই দেখলাম। হ্যাঁ বার্কিং ডিয়ার দেখেন, এই যে এতগুলো গাড়ি যাচ্ছে। আপনি বললেন এটা ওর বাড়ি, তো সেটাই ও যাবে কোথায়? একটু গা রাখা দিয়ে চুপচাপ বসে থাকে, কিন্তু আমরা দেখতেই পাই না, আমরা দেখতে পাচ্ছি না। হাজার হাজার লোক আমাদের দেখতে পাচ্ছি। ওরা আমাদের দেখতে পাবে। হ্যাঁ সব ফলো করছে কোন গাড়ি কোন দিকে আসছে। তবে ওই আগের বার যেটা হয়েছিল, ও তো উল্টে দেয়নি, মানে তাড়া করেছিল। এটা রাইনোর পটি। আচ্ছা, রাইনো ডেইলি একই জায়গায় পটি করার কারণটা হচ্ছে ও নিজের এরিয়াটাকে মার্ক করে রাখে, যাতে ওর এরিয়ায় অন্য কোনো গন্ডা না আসে। এটা হলং নদী, দেখেন বাইরের নদীটার অবস্থা দেখুন কেমন নোংরা জল। ওটা অনেক দূর থেকে আসছে, মানুষের সংস্পর্শে আছে। আর এটা জঙ্গলের ভেতরে ন্যাচারাল, দেখেন। আর এগুলো আছে বলে এখনো জীবজন্তু বেঁচে আছে, নাহলে ওই নোংরা জল খেলে তো মারা যাবে জীবজন্তু। 30, 40, 50, 55 বছরেরও আছে। হ্যাঁ 55 বছরের হাতিও আছে। আর এরা কতদিন বাঁচে? হাতির মেয়ের আয়ু হচ্ছে 100 বছর, কিন্তু এত বাঁচে না, মানুষের মতো 80, 85, 70, 72 এরকম বাঁচে। আস্তে আস্তে গাড়ি করে যাওয়ার থেকে হাঁটে। ওই দূরে হেঁটে যাচ্ছে বাইসন, ওই তো ওই যে হ্যাঁ। আমাদের এখানটা ডিউটি করতে গিয়ে মারা গেছে। আচ্ছা আচ্ছা, কিল্ড বাই এলিফ্যান্ট, কিল্ড বাই ওয়াইল্ড এলিফ্যান্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট বাইসন মেরেছে, কিল্ড বাই রাইনো, গন্ডার মেরেছে। এটা কি করে, মানে ধরুন ওই নুন দিতে গেছে বা এরকম? হাতি নিয়ে ভেতরে ডিউটি করতে গেছে, বা হাতির জন্য ঘাস কাটতে গেছে। আবার ওই যে কিল্ড বাই লোকাল টি গার্ডেন লেবার, ঝামেলা হয়েছে, টি গার্ডেন লেবার মেরে দিল। টিম্বার মাফিয়া মেরেছে, যারা ওই পোচার, গাছ কাটে বাধা দিতে গিয়ে। ও এখানে গাছ চুরিরও, মানে গাছ কাটারও লোক আছে, অ্যানিমালদেরকেও হান্ট করারও লোক আছে। আপনাদের তো তাহলে সবসময় অ্যালার্ট থাকতে হবে। প্রচুর 24 ঘন্টা ডিউটি হয় জঙ্গলে। এই যে ভেতরে সব হাতির পিঠে করে ফরেস্ট গার্ডরা বন্দুক নিয়ে ঘুরছে কিন্তু এখন। আচ্ছা, এইখানে ওই হলং বাংলোটা ছিল বিখ্যাত হলং বাংলো, কিন্তু এখন আর কোনো অস্তিত্ব নেই, পুরো ফাঁকা। এটাই জুন মাসে পুড়ে গেছে। জল্লাপাড়া ফরেস্টের অন্যতম আকর্ষণ। এখান থেকেই সলপিটের সামনে থেকে আমরা কিছু বাইসন দেখতে পেলাম। এখন এরপর এলিফ্যান্ট সাফারি করব, দেখব কি আছে। আমরা এখন এলিফ্যান্ট সাফারিতে বেরিয়ে পড়েছি হলং পয়েন্ট থেকে। যাচ্ছি গভীর জঙ্গলের দিকে, দেখা যাক কি জন্তু জানোয়ার দেখতে পাই।
যাচ্ছি এখন হাতির পিঠে করে জঙ্গলের ভেতরে ঢুকবো। আমাদের গাইড দাদাটা খুব ভালো হয়, তাড়াতাড়ি করে বাইসনটা দেখিয়ে দিল। মোগলির মতো মোগলি একা একা যায়। গাছে উঠতে হবে আমাদের। কথা না, সরি আমার না টেনশনে কাশি পেয়ে গেছে। আরে ভাই কিচ্ছু হবে না। আসতে নেই, কোনো কথা নাই কিন্তু বলেছি। আমরা এখন জলদাপাড়ার ভেতরে এলিফ্যান্ট সাফারি যাচ্ছি। আচ্ছা, এই হাতিটার নাম কি আছে? প্রিয়দর্শিনী। কি নাম? ও প্রিয়দর্শিনী। আমরা এখন প্রিয়দর্শিনী পিঠে চেপে এলিফ্যান্ট সাফারিতে যাচ্ছি। আর মাহুদ দাদার নাম রাতিলাল ওরাও। রাতিলাল ওরাও। আচ্ছা, আপনি কত বছর করছেন কাজ? অনেক বছর হয়ে গেল। আর এই হাতিটা কীরকম বয়স আছে? 34। আচ্ছা, প্রিয়দর্শিনীর বয়স 34। আমরা প্রিয়দর্শিনী পিঠে চেপে এলিফ্যান্ট সাফারি করতে যাচ্ছি। যেদিকে বাইসন আসতে, যেদিকে বাইসনটা ছিল আমরা দেখলাম একটু আগে, পাতা নিয়ে খেয়ে নিলে দেখ। সেই দিকেই আমরা এখন যাচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স। মেঘ ভালো করে ধরে বসে থাকবে। হ্যাঁ, গোলে বেরিয়ে যাবে শক্ত করে, অনেক কিছু লাগছে তো। শক্ত করে ধরো, শক্ত করে। আমরা এখন এই ছোট্ট নদীটা ক্রস করছি হলংয়ের সামনে দিয়ে। মাহুদ দাদার পায়ে লাগে না এই যে এত উঁচ পাশে? ওকে স্বল্প ফিজিও না। নাম প্রিয়দর্শী, একে প্রিয়দর্শী লাগে না, এরা বলতে পারছে না। প্রিয়দর্শিনীর পায়ে ব্যথা লাগে না? ও ফিমেল না মেয়ে? ওকে কেউ থালায় করে দেবে? ওকে তো নিজের খাবারটা নিজেই দেবে। কি ফিমেল? আরে আর আমাদেরটা নামটা শুনে কি মনে হলো? প্রিয়দর্শিনী বললো তো, প্রিয়দর্শিনী ফিমেল। গাছগুলো ভালো করে দেখো, অনেক অ্যানিমালস থাকে এখানে। দে আর ওয়াচিং আস, ঠিক আছে? কোনো অ্যানিমেল দেখলে না চেঁচিয়ে উঠবে না। হ্যাঁ, হ্যাঁ, চিৎকার করবে না, ওরা ভয় পেয়ে যাবে। হ্যাঁ, ফোন তারা অন্যরকম। আচ্ছা, মার বললাম মানে কি ভেঙে এগিয়ে যাওয়া নাকি? তাহলে হাঁটতে বললাম একটু জোরে হাঁটো। ও, জোরে হাঁটো। আচ্ছা, মাথা সরিয়ে নেবে, সামনে দেখো গাছ এলে মাথাগুলো নামাবে। মাথা নামাবে, নইলে চোখে পাতা লেগে। ওই সামনে গাছ আসছে, পাতা কত কারি পাতা হয়েছে। আচ্ছা, চারটে হাতি কি একই রুটে যাচ্ছে না আলাদা আলাদা রুটে গেল? 5টা হাতি আছে। 5টা। আচ্ছা, সবগুলো কি একই রুটে যাচ্ছে? এখন 5টা হাতি একই রুটে সাফারিতে যাচ্ছে। দেখা যাক সামনে কোনো বন্য প্রাণ দেখতে পাই কিনা। 54 না এগুলো কিসের হাতির পটি? এগুলো না গন্ডার। গন্ডারে। মাইন
ওদিকে কোথায় গেছিল? ওই দিক থেকে উঠলো ওটা। তাহলে তো মানে কেউ একজন দেখতে পেলে এই গন্ডার আস্তে আস্তে এবার দেবে আস্তে কথা তুলছি তুলছি। হাতি দেবে ওকে একটা। জুম করে ভিডিওটা নে। ভিডিও জুম কর। ওই দিক থেকে কর, সুবিধা হবে। সামনে যে বকগুলো বসে আছে ওখানে থাকার সম্ভাবনা আছে কিছু। হাতিগুলো ওই দিকেই যাচ্ছে। সামনে 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 থাকো, সামনে থেকে কথা বলো না। বকগুলোর ওখানে যাচ্ছে, এখানে লড়ছে কথা। এই যে বাইসন এই যে এখানে রয়েছে, ইন্ডিয়ান গৌড়। এই যে গাছের ডাল নড়ছে সামনে, এই সামনে চলে এসছে। ইন্ডিয়ান গৌড় ঢুকে গেল ওরা, অনেকগুলো আছে। এই তো সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান গৌড়। অ্যাকচুয়ালি জঙ্গলের ভেতর দিয়ে ওরা বেরিয়ে যাবে, আমরা দেখতে পেলাম না, সেইভাবে দেখাতে পারলাম না। এই একটা যাচ্ছে দৌড়ে। হ্যাঁ, এখানে একবারে এক পাল আছে, কিন্তু মোবাইলের ক্যামেরায় ওটা ধরা পড়ছে না। ওই যে প্রচুর আছে। ওরা এই হাতি ঢোকায় একটু চঞ্চল হয়ে ধরেছে, এদিক ওদিক যাচ্ছে। ওই যে ওই যে দেখো, ওই যে ওই যে এই যেতে যেতে খাবারটা খেয়ে গেছি, ভাত তুলছে। লাগছে এত জলও খেয়ে না। জলে যাচ্ছে দেখে আবার খাচ্ছে না। ভাজাটা কি সুন্দর, অসাধারণ ভাজা। ওকে তুই ম্যামত বলে ডাকছিস কেন? ও তো হাতি রে, তোকে ম্যামত বলেই ডাকবি? আরো জঙ্গলের ভেতরে ঢুকছি। একটু আগেই একটু গন্ডার দেখলাম, মাউথ ভাইয়ের কাছে জানলাম শৃঙ্গটা ছিল না, লড়াই করতে গিয়ে হয়তো ভেঙেছে ওটা। আর কিছু বাইসন দেখতে পেলাম, যেটা ক্যামেরায় ঠিক মতো ধরা গেল না, কারণ ওরা এত ঝোপঝাড়ের মধ্যে ছিল। বেশ এক দল বাইসন ছিল, সেটা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আমরা আমাদের চক্ষু সার্থক করলাম। আমাদের আজকের মতো এলিফ্যান্ট সাফারি কমপ্লিট। আমরা সাফারি যেখান থেকে পিক আপ করেছিল হাতিগুলো আমাদের, সেখানে ফিরে যাচ্ছি। আমাদের আজকের সাফারি বেশ ভালোই হলো বলবো।
একটা গন্ডার এবং বেশ কিছু বাইসন বা ইন্ডিয়ান গৌড় আমরা দেখতে পেয়েছি। আগাও। ছোট দীপক সর আগে থেকে সাফারি শেষে ফিরে এসে হাতির পিঠে একটু ফটো সেশনও হয়ে গেল। সাফারি যখন বুক করি তখন ভেবেছিলাম আমার ছেলে হয়তো একটু ভয় পাবে হাতির পিঠে চড়তে, কিন্তু দেখলাম ও বেশ ভালোই এনজয় করলো এলিফ্যান্ট সাফারিটা। বাবা হাতে ধরে ছবি তুলতে যা, বাবার কাছে যা, ওখানে যা, বাবার কাছে যা। পাঁচটা ঘুরে দাঁড়া। এবারের মতো সাফারি শেষ করে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। যাওয়ার পথে আশা করি গাইড দাদার কাছে জঙ্গল সম্পর্কে আরও কিছু হয়তো গল্প শুনবো। কিন্তু গন্ডারটা কিন্তু আপনারা রোদের মধ্যেই পেয়েছেন। হ্যাঁ, রোদেই পেয়েছি। জঙ্গল নিয়ে গাইড দাদা এত সুন্দর গল্প বলেন যে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে হয়, তাই ওনার বলা অনেক কথাই আমার ভিডিওতে আমি রাখলাম। প্যাসেঞ্জার কি হচ্ছে সামনে থেকে দেখবে, ড্রাইভারও রিস্ক নিয়ে দেখালো, গাড়িটা ফট করে ব্যাক করতে করতে সামনে কিন্তু মেরেছিল গন্ডারটা। হ্যাঁ, মানে তারা করেছে, ওরা ব্যাক করেছে, এবার ব্যাক করে আর কত ব্যাক করবে ফার্স্ট, ততক্ষণে মেরেও দিয়েছে, 3 বার মেরেছিল। হ্যাঁ, সামনে একদম চ্যাপটা করে দিয়েছিল জিপসিটাকে, সামনে যেখানটা মেরেছিল, আর এগুলো সব ভেঙে গেছিল। এমন একজনের মনে হাত ভেঙে গেছে, সব তুলে খেয়ে নেয়। আচ্ছা, বুঝলেন? অনেক সময় এরকমও করে গন্ডার, যেখানটা যে নদীতে খুব পুঁটি মাছ আছে, সেই নদীর পরিষ্কার নদীর জলে গিয়ে শুয়ে পড়লো, মাছগুলো ঠুকরে ঠুকরে ঘাগুলোকে পরিষ্কার করে দিল। যেটা আমাদের হ্যাঁ, মানে ওই এই যে ফিশ পা যে থাইল্যান্ডে মানে ডেড সেল গুলোকে আমরা কি করি ওই মানে পাটাকে ইয়ে করে জলে বসে মাছ এসে শুকনো চামড়াগুলো খেয়ে চলে যায়। ওটা তো আমরা আমরা শৌখিনতার জন্য করি, কিন্তু এরা মানে ওরা ন্যাচারাল প্রসেস। মানে আমরা শিখছি কোথা থেকে, ওদের থেকেই। মানে আমরা তো ওদের এটা ন্যাচারালি তৈরি হয়েছে, তার মানে ওদের মতোই ভাবে বাঁচলে কিন্তু আমাদের এত রোগ হবে না। এই যে এত জীবজন্তু আছে, কোথায় রোগ হয়? লাইফে বোধহয় 1 বার থেকে 2 বার ওদের রোগ হয়, তবু নিজেই অটোমেটিক সেরে যায়। এক্সট্রা কিছু করে যেটা ওই লাইফ শেষ। কত কিছু করেছি আমরা। একবার তো একদম ভেতরে গেছি, 2টো আদিবাসী ছেলে আর আমি, অনেক ভেতরে, যেখানটা আপনার হাতি সাফারিতে তার ভেতরে আরেকটা ছোট ঝোড়া আছে, ওখানে প্রচুর মাছ এখনো পাওয়া যায়, কিন্তু একটা গর্ততে হাত ঢুকালে ভেতরে 2-3টে করে চ্যাং মাছ পাওয়া যায়। তো আমি গেছি, আমি কোনোদিন যাইনি, 2টো আদিবাসী ছেলে ওরা নিয়ে গেছে। যেতে যেতে বাইসন তাড়া করলো আমাদেরকে, ফটাফট বাইসন সেই তাড়া করলো, আমরা কিন্তু গাছ এক লাফে গাছে বাইসন চলে গেল। তারপরে গেলাম, আমি তো কাঁপছি ভয়, আমি বললাম চল ভাই মাছ কিনে খাবো, যাবো না। 14-15 বছর বয়স হবে। তারপরে ও বললো না না চল, এত দূর আসছি। আর এবার নদীতে মাছ ধরতে ধরতে অটোমেটিক জলটা একটা ঘোলা আসছে, আমার কিন্তু মাথায় নেই। ছেলেটা বললো সামনে নদীতে কিছু নামছে রে, জলটা ঘোলা আসছে, দাঁড়া তোরা গাছে ওঠ বললো। আর ওই ছেলেটা গুলটি নিয়ে সামনে গেলো, ওরও বয়স কম, গিয়ে দেখলো গন্ডার জল খাচ্ছে, গুলটি দিয়ে পিছনে মারলো এক। হ্যাঁ, গন্ডার তো চামড়া মোটা, কিছু হয় না। ভয় পেলো গন্ডার, দৌড়ে দৌড়ে পালালো। তারপরে আমরা মুড়ি চিড়া নিয়ে গেছিলাম। হ্যাঁ, এই যে নদীর জল, হ্যাঁ অনেক বড় বড় অজগর আছে। অজগর বর্ষাকালে আমরা জঙ্গলে না, আমাদের গ্রামেই দেখি, হাঁস মুরগি খেয়ে বসে থাকে, রেস্কিউ করে নিয়ে এসে তখন ওই যে রেস্কিউ করে ধরা পড়লে আবার সব টোটাল বের করে দেয়, মরা ইয়েগুলো জ্যান্ত, মানে গোটা আস্ত থাকে। হ্যাঁ, তখন ওই নিজেকে বাঁচানোর জন্য থ্রোয়িং করে দেয় ভেতর থেকে। ঠিক আছে স্যার, আসছি আমি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, আচ্ছা, আপনাদের কিছু কি, আমার আইডিয়া নেই, আপনাদের কিছু কি দিতে হয়? না না, সেটা আলাদা ব্যাপার স্যার, আমাদের ওটা
আমাদের সবকিছু নেওয়া আছে ওখানে। ও তুমি এটা রাখো, ঠিক আছে, বাচ্চাকে একটু মিষ্টি খাইও প্লিজ। না ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আসছি স্যার। খুব ভালো লাগলো গো, অনেক কিছু জানতে পারলাম। এইভাবে বলতে পারি বলেই কাজটাও ধরে আছে, তাই না? থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ আসছি ভাই, কলকাতায় আসো। ঠিক আছে ম্যাডাম। এলিফ্যান্ট সাফারির ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।